স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। চলতি অর্থ বছরের জন্য ৩৩ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার। এক্ষেত্রে প্রবৃদ্ধি ধরা হয়েছে ৬.৭৫%। গত সপ্তাহে রপ্তানি উন্নয়ন ব্যুরোর এক সভায় এই লক্ষ্য নির্ধারণ করা হয়। আজ আমরা আলোচনা করব রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিজিএম এর সহসভাপতি শহীদুল আজিম এবং বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজনীন আহমেদ। জনাব শহীদুল আজিম এবং ডক্টর নাজনীন আহমেদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ভালো, থ্যাংক ইউ। জনাব আজিম, আমরা যেটা দেখেছি যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটা গত বছরের তুলনায় খুব বেশি কিছু নয়। যেখানে গত বছর ৩১ বিলিয়ন ডলার আয় হয়েছে রপ্তানি থেকে, এবার করা হয়েছে ৩৩ বিলিয়ন, ৩.৫ বিলিয়ন ডলার। এটা কি উচ্চাভিলাষী তো বলাই যাবে না, তো এটা আমার কাছে মনে হচ্ছে কনজারভেটিভ অ্যাপ্রোচ। কেন এই কনজারভেটিভ অ্যাপ্রোচটা নেওয়া হলো আসলে? আমি আপনাকে বলবো এটা বাস্তবসম্মত, উচ্চবিলাসী বলবো না, কেননা আমাদের টার্গেট ফিক্স করা হয়েছে 2021 আমরা আরএনজি সেক্টর থেকে 50 বিলিয়ন ডলার আপনার আমাদের ন্যাশনাল ইকোনমিতে আমরা কন্ট্রিবিউট করব। জি, যে সেই 50 বিলিয়ন ডলার দিতে হলে আমাকে প্রতি বছর গ্রোথ কিন্তু করতে হবে 11%। গত বছর কিন্তু আমাদের কম হয়েছে অনেক, বিভিন্ন কারণে, যেটা আপনারা জানেন যে রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল, আমাদের ইউরো ডিভ্যালুয়েশন ছিল 22%, তারপর আমাদের অ্যাকাউন্ট অ্যালায়েন্সের সেই কালেক্টিভ অ্যাকশন প্ল্যান, ছোটখাটো ফ্যাক্টরিতে যারা ব্র্যান্ডগুলো অর্ডার তুলে নিচ্ছিল, অনেকগুলো কারণে আমরা করতে পারিনি। তো আমাদের প্রথম শর্ত হলো রাজনৈতিক স্থিতিশীলতা যদি থাকে এবং আমাদের অকস্মাৎ কোনো কিছু আবার ঘাড়ে না পড়ে ইউরোর ফলের মতো, তাহলে কিন্তু আমার এটা অসম্ভব কিছু না, কিন্তু আমাদের ট্র্যাক রেকর্ড আছে। আমরা অসম্ভব বলছি না, আমাদের কাছে এটা মানে 29% আমার গ্রোথ হয়েছে, 13%, 11% স্বাভাবিক গ্রোথ একটা। সেটাই তো আমরা চেষ্টা করবো সবকিছু যদি ঠিক থাকে। প্লাস আরেকটা ব্যাপার আছে, আমি এখানে না বললেই নয়, যে আমাদেরকে বিনিয়োগ বাড়াতে হবে যদি আমরা 50 বিলিয়ন ডলার সেই লক্ষ্যমাত্রা পৌঁছাই। বিনিয়োগ বাড়াতে হলে সরকারকে এগিয়ে আসতে হবে। আমাদের জ্বালানি ব্যাপার আছে একটা, যেখানে অনেকগুলো ফ্যাক্টরিতে দেখবেন যে আমাদের ডিমান্ড নোটে টাকা জমা দেওয়া হয়ে গেছে, 5-7 বছর ধরে গ্যাস পাচ্ছে না, ইকুইপমেন্ট ইম্পোর্ট করে নিয়ে আসছে, খোলা আকাশে নিচে আছে, সেগুলো কিন্তু আমাদের সঙ্গে যুক্ত যদি না হয় তাহলে কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে যে আমাদের 50 বিলিয়ন ডলার পৌঁছানো। আচ্ছা, ধন্যবাদ জনাব আজিম। আমি আপনার কাছে ফিরে আসবো। ডক্টর নাজনীন, আপনার কাছে জানতে চাচ্ছি যে গত বছরে আমরা যেটা রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে 2 বিলিয়ন কম হয়েছিল এবং সেটা 31 বিলিয়ন ডলার হয়েছিল। অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে যে গতবারও যে লক্ষ্যমাত্রা ছিল এবার লক্ষ্যমাত্রা একই রকম হলো। তাহলে কি আসলে আমরা আগাচ্ছি না পিছাচ্ছি? না, পেছাচ্ছি না। যেটা হচ্ছে যে এটা আসলে যেটা আজিম ভাই বলছিলেন যে বাস্তবসম্মত করার একটা চেষ্টা করা হয়েছে, যে বাস্তবতার নিরিখে কোথায় আছে। কারণ আমাদের রপ্তানির প্রধান খাত কিন্তু উনাদের খাতটি, অর্থাৎ পোশাক শিল্প। তো এখন সেইখানে একটা বড় পরিবর্তন যদি আনতে হয়, সেটা আমাদের সেটা করতেই হবে, কারণ আমরা এখনো পর্যন্ত মূলত 80-85% পাচ্ছি পোশাক রপ্তানি করে। সেখানে উনি নিজেই বললেন যে আমরা জানি যে একটা লক্ষ্যমাত্রা ওনারা নিয়েছেন যে 2021-এ 50 বিলিয়নে যাবেন, এবং যদি পোশাক খাত থেকে 50 বিলিয়ন হয় তাহলে অন্য খাত যোগ দিলে কিন্তু সব মিলিয়ে 56-57 বিলিয়নে আমরা 2021 সনে যেতে চাচ্ছি। এবং এই মুহূর্তে যে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনাটি হচ্ছে এবং সেটার বিভিন্ন যে অধ্যায়গুলো, অর্থাৎ সেখানে রপ্তানি আয়ের নিয়ে যে চ্যাপ্টারটি আছে সেটা নিয়ে কিন্তু সরকার ইতিমধ্যে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেছেন, এবং সেখানেও কিন্তু বলা হয়েছে যে এই লক্ষ্যমাত্রাটি অর্থাৎ প্রায় 56-57 বিলিয়ন ডলারে যেতে চাচ্ছেন ওই আমাদের এই সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ 2020 সালের মধ্যেই আমরা ওরকম একটা পর্যায়ে যেতে চাচ্ছি। সেটা যদি হয় তাহলে কিন্তু আসলে এইবারের এই লক্ষ্যমাত্রাটা কিন্তু অনেক কম, কনজারভেটিভ। আপনি যেটা বলছিলেন যে কম, কিন্তু উনি যেটা বলেছেন এটা বাস্তবসম্মত এই কারণে যে গতবার কিন্তু 33 বিলিয়নই কিন্তু ধরা হয়েছিল গেল অর্থ বছরে 14-15-তে, সেই পর্যন্ত কিন্তু যেতে পারেনি। এবং আকস্মিক এই যে রাজনৈতিক একটা বড় রকমের অস্থিতিশীলতা এবং ইউরোর দাম সব মিলে এখনো কিন্তু আপনি ইউরোপের অর্থনীতি কিন্তু আপনি গ্রিসের দিকে বা সবকিছু যদি তাকাই, একটা কিন্তু স্থিতিশীলতা সেটা কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি। নানান রকম একটা উত্থানের পতন এরকম কিন্তু চলছে। সেটা যদি থাকে সেইটাকে মাথায় রেখেই আমার মনে হচ্ছে যে এই লক্ষ্যমাত্রাটা একটা নেওয়া হয়েছে। যে এবং অনেকেই বলছেন যে এবার যদি আপনি বাজেটেও অন্য লক্ষ্যমাত্রাগুলো দেখেন, আমাদের প্রবৃদ্ধি এবং অন্যান্য লক্ষ্যমাত্রা, এটা হচ্ছে যে অনেকটা মনে হচ্ছে যেন সমালোচনা এড়ানোর লক্ষ্যমাত্রা। অর্থাৎ অনেক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাগুলোই এমনভাবে ধরানো হয়েছে যে লক্ষ্যমাত্রা ধরে পরে অর্জন না হলে আমরাই বলতে থাকি যে লক্ষ্যমাত্রা হয়েছে, অর্জন কেন হয়নি। এটা মাননীয় অর্থমন্ত্রী কিন্তু একটা যে বলেছেন যে কিছুটা ওই রকম ভাবেই উনি লক্ষ্যমাত্রাগুলো নিয়েছেন। তা আমার কাছে মনে হচ্ছে যে সেটার একটা প্রতিফলন আমরা রপ্তানি লক্ষ্যমাত্রাতেও দেখছি। একটি বিষয় লক্ষণীয় যে আমাদের এই রপ্তানির সাথে কিন্তু আমদানিও জড়িত, অর্থাৎ আমরা যে কাঁচামাল বা মেশিনারিজ আমদানি করি সেটা। গত বছর যদি দেখেন খুব ইন্টারেস্টিং কেস, আপনি দেখবেন যে মেশিনারির আমদানি কিন্তু অনেক বেড়েছে,
কিন্তু রপ্তানি কিংবা শিল্পায়ন বা প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কিন্তু ততটা হয়নি। তাহলে এখন আমার প্রশ্নটা হচ্ছে এই মেশিনারিগুলো আমদানি করে কোথায় গেছে? কি মেশিনারি আদৌ আমদানি আমদানি হলো? হয়েছে? কি মেশিনারি আমদানি হলো দেশে যেটা আমার শিল্পায়নকে হেল্প করলো না? এটা কিন্তু একটু তলিয়ে দেখার ব্যাপার আছে, কারণ আমরা তো শুধু পোশাক শিল্পতে নির্ভরশীল থাকতে চাই না, আমরা বলছি অন্যান্য ডাইভার্সিফাই শিল্প করতে আমরা চাই। আগাতে চাই, তাহলে right. আমার যদি এটা কি পুরনো শিল্পকে সেখানের মেশিনারি নতুন করে আমদানি হয়েছে না সেটার কন্ট্রিবিউশনটা কি, এটা কিন্তু দেখার ব্যাপার। এবং একটু তলিয়ে দেখলে দেখবেন যে এই মেশিনারি আমদানির ভিতরে বা গত বছর যে এত আমদানি সেটার একটা বড় অংশ হচ্ছে অ্যারোপ্লেনের পার্টস আমদানি হয়েছে। আচ্ছা, এখন একটু এগুলোকে একটু মিলিয়ে দেখার ব্যাপার আছে, কারণ আমরা রপ্তানি লক্ষ্যমাত্রা আমরা যদি যেটা বলছি আমরা $50 বিলিয়ন পোশাক খাতে যেতে চাই এবং সব মিলিয়ে $56-57 বিলিয়ন যেতে চাই, তাহলে আমার এই প্রবৃদ্ধি দিয়ে কিন্তু হবে না। বাট এটাই বাস্তবসম্মত এখন গিভেন দ্য সিচুয়েশন যা ঘটছে। কিন্তু এই বাস্তবতায় তো আমরা থাকতে চাই না। সেই বাস্তবতার কোথায় কোথায় সমস্যা, সেখানে এই কাঁচামাল আমদানি কিন্তু আমাকে একটা কিছু কিছু জিনিস হিন্ট দিচ্ছে যে আমরা আসলে কোথায় আমদানি করছি, কেন আমদানি করছি, কি আমার ভ্যালু এডিশন, এগুলো একটু ভেবে দেখার ব্যাপার আছে। অ্যাবসলিউটলি। জনাব আজিম, এই যে মোট লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে $33-33 বিলিয়ন, এর মধ্যে গার্মেন্টসের কোন কোন জায়গায় জোর দেওয়া হয়েছে এবং কত ধরা হয়েছে? গার্মেন্টসে ধরা হয়েছে 7.35% গ্রোথ, যেখানে আমার $2 বিলিয়ন মতো আমাকে আবার করতে হবে। তা আমি নাজিনা আপার কথায় আসি যে মেশিনারি যেগুলো ইম্পোর্ট করা হয়েছে, আমরা জানি যে আমাদের 13% প্রোডাকশন কস্ট বেড়ে গেছে বিভিন্ন কারণে। আমাদের ন্যূনতম মজুরি বেড়েছে। তা আমাদের সমস্ত ফ্যাক্টরি এখন চাচ্ছে যে মেশিন ওরিয়েন্টেড ব্যবসা করার জন্য। আগে তো ছিল ম্যানুয়াল। তো আগে একটা মেশিনে দেখবেন যে 3টা লোক কাজ করতো, একটা মেশিনে একটা অপারেটর, একটা অ্যাসিস্ট্যান্ট, একটা থ্রেড কাটতো। তো এখন নতুন মেশিনগুলো আসছে যেখানে অটো ট্রিমার সহ, যা একটা মেশিন একজনই চালাবে। তো যদি আমাদের কর্মসংস্থানের জন্য এটা খুব একটা ভালো লক্ষণ না, কিন্তু প্রোডাক্টিভিটির দিক দিয়ে বেশি হবে এবং আমাদের বলবো যে কস্ট, আমাদের যে প্রোডাকশন কস্ট যেটা আছে এটা সমন্বয় করা হবে। আর আমাদের কর্মসংস্থান কমে যাবে তার কোনো কারণ নেই। তার কারণে কিন্তু অনেক নতুন ফ্যাক্টরি আসছে, অনেক ভালো ভালো স্টেট অফ দ্য আর্ট ফ্যাক্টরি আসছে, গ্রিন ফ্যাক্টরি আসছে, আমাদের কিন্তু কমবে না। তো এখন আমরা আমাদের উন্নত দেশগুলোর দিকে তাকাতে হবে যেখানে তারা একটু ভ্যালু অ্যাডিশনের দিকে যাচ্ছে। আমরা শুধু বেসিক আইটেম দিয়ে থাকলে হবে না, আমরা ভ্যালু অ্যাডিশনের দিকে যাবো। সেগুলোর কারণে হয়তো অনেক মেশিনারি ইম্পোর্ট করা হয়েছে ভ্যালু অ্যাডিশন। আমার মনে একটা ভালো উত্তর আপনি দিয়েছেন। ডক্টর নাজরুল, আপনার কাছে জানতে হচ্ছে যে যখন বলছি আমরা, উনি যখন বলছেন যে ভ্যালু বাড়াতে হবে, আমাদের যে আমরা যে এক্সপোর্ট করছি সেটার মূল্য বাড়াতে হবে, সেই মূল্য বাড়াতে হলে আমরা প্রায় বলে থাকি যে আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করতে হবে, কিন্তু আমরা গার্মেন্টসের মধ্যেও সেটা করতে হবে এবং গার্মেন্টসেও হাই এন্ড প্রোডাক্ট তৈরি করতে পারি। সেক্ষেত্রে আসলে সেইটা তো করবার জন্য আমাদের কি যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা বা জ্ঞান কারিগর এক্সপার্টিজ আছে কিনা? দুটো তিনটা বিষয় আপনি বলেছেন। একটা হচ্ছে উনি যেটা বলছেন, একটা হচ্ছে এক্সপোর্টে আমাদের ভ্যালু বেশি পেতে হবে, আরেকটা উনি বলছেন ভ্যালু এডিশনটা করতে হবে। অর্থাৎ আমরা যখন রপ্তানি আয় যেটা করি তার একটা অংশ কিন্তু আবার আমদানি ব্যয়ে যায়, অর্থাৎ ওই প্রোডাক্টটা তৈরির জন্য যে কাঁচামালগুলো লাগে তার একটা বড় অংশ ইম্পোর্ট করে আনতে হয়। এমন আমাদের পোশাক খাতেই কিন্তু একটা সময় তো ছিল পোশাক খাতে আমাদের ভ্যালু এডিশন খুবই কম ছিল, এখন সেটা বেড়েছে, বিশেষ করে আমাদের নিটওয়্যারের যে একটা বড় উত্থান সেটার কারণে। তারপরেও কিন্তু এখানে অনেক বড় স্কোপ আছে যে আমাদের যদি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্পগুলোকে যদি আরো ডেভেলপ করা যায়, তাহলে ওভেন খাতেও কেননা আমরা আরো বেশি এগিয়ে যেতে পারি ব্যাকওয়ার্ড লিঙ্কেজের দিক থেকে। তবে আমার দেশ তুলা উৎপাদন তেমন করে না, সেইখানে আমাকে তুলাটা ইম্পোর্ট করে আনতে হবে, আমি কৃষির জলবায়ু তো চেঞ্জ করতে পারবো না। এখানে একটা বলেছেন যে এক হচ্ছে তাহলে ভ্যালু এডিশন বাড়ানোর কিছু স্কোপ কিন্তু আছে, যেটা নিটওয়ারে তৈরি হচ্ছে, আমি মনে করি ওভেনেও আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা আরো বাড়ানোর সুযোগ আছে। আরেকটি হচ্ছে যে টেকনোলজির দিক থেকে আমরা ক্যাপাবল কিনা। আমি মনে করি আমাদের প্রধান রপ্তানি খাত পোশাক শিল্প সহ লেদারেও কিন্তু এখন ফুটওয়্যার যেখানে আছে তারা কিন্তু টেকনোলজিক্যালি এবং নলেজে অনেক এগিয়ে গেছেন ওনারা, যেই কারণে ওনারা এখন যেটা বললেন যেটা হলে তো আসলে ভালো মেশিনারিজ ইম্পোর্ট যদি আমাদের টেকনোলজিক্যাল আপগ্রেডেশনের জন্য হয়, আমাদের হাই ভ্যালু অ্যান্ড ভ্যালু প্রোডাক্টে যাওয়ার ক্ষেত্রে এটা অত্যন্ত পজিটিভ একটা লক্ষণ, যে যেখানে আমরা বেশি দামের প্রোডাক্ট তৈরি করতে পারবো। কিন্তু যেখানে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, যেটা উনি শুরুতে বলছিলেন, ইনফ্রাস্ট্রাকচারটা না হলে উনি যত মেশিনারি আনুক যাই করুক, ওনার প্রোডাকশন বাড়ছে, সেই প্রোডাকশনটা আমার তো এক্সপোর্ট করতে হবে পোর্টের মাধ্যমে। এখন আপনি যদি চিটাগং পোর্ট অথরিটির সাথে কথা বলেন, ওনারা বলবে যে আমাদের হিউজ ক্যাপাসিটি আছে, 70% ক্যাপাসিটিও ইউটিলাইজেশন হয় না। এটা হচ্ছে পোর্ট অথরিটির কথা। আমি যদি আজকে আজিম ভাইকে জিজ্ঞেস করি, উনি বলবেন যে আমার পোর্টে একটা লম্বা সময় লেগে যাচ্ছে, পোর্ট যাওয়া পর্যন্ত রাস্তায় লেগে যাচ্ছে, আমি যে চিটাং পোর্ট পর্যন্ত যাব সেইখানে না হয় সময় লাগছে না তার ক্যাপাসিটি, কিন্তু ওই ক্যাপাসিটি পড়ে থাকছে এই জন্য যে আমি তো চিটাং পোর্ট পর্যন্ত যেতেই পারছি না, যেতে আমার লম্বা সময় লাগছে। তাহলে ইটস নট অনলি পোর্ট,
Exactly. এটার সাথে লিংক, এবং আপনি যদি দেখেন কর্ণফুলীর নিচ দিয়ে একটা টানেল বানানোর পরিকল্পনা বহুদিন ধরে শুনছি আছে, আমরা। বহুদিন ধরে শুনছি। চিটাগং সিটির মধ্যে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি কিন্তু আছে আচ্ছা, সেটাই। শহরের আশেপাশে, Right. এবং সেগুলো সব মিলিয়ে ইপিজেডটা বলতে গেলে শহরের মধ্যেই একেবারেই কাছে, সব মিলিয়ে যে এইটা শুধু একটা জায়গার ইনফ্রাস্ট্রাকচার, একটা চিটাগং 4 লেনের রাস্তা করে দিলে হবে না, পুরা সিস্টেমটা, অর্থাৎ একদম আমার প্রোডাকশন থেকে নিয়ে আমার পুরো port যাওয়া supply পর্যন্ত, chain-এই আসলে আমাদের একটা সেটার পরিবর্তন ক্যাপাসিটি না আসতে হবে। বাড়ালে, উনি যদি খালি ওনার টেকনোলজি দিয়ে প্রোডাকশন ক্যাপাসিটি বাড়ান, Right. তাহলে কিন্তু লাভ নেই। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাওয়ার। আমাদের সময় হলে একটি বিরতিতে যাবার, ফিরছে শীঘ্রই, সাথে থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি রপ্তানি আইন নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিজিএম এর সহসভাপতি শহীদুল আজিম এবং বিআইডিসি সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজনীন আহমেদ। ডক্টর আহমেদ এবং জনাব আজিম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব আজিম, আপনাকে জানতে চাচ্ছি যে আমরা বিরতিতে যাবার কথা বলছিলাম যে আমরা আমাদের যে এখন রপ্তানি করছি সেটাকে যদি ডাবল করতে চাই, সেটার জন্য ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছি, অবকাঠামোর কথা বলছি। আমরা বলছি যে নতুন টেক ইন্ট্রোডিউস করার কথা বলছেন, নতুন হাইটেক মেশিন আনার কথা বলছেন, সব ঠিক আছে। মানব সম্পদ উন্নয়নের কি অবস্থা? সেই হাইটেক মেশিন ব্যবহার করার জন্য আমাদের যথেষ্ট স্কিলড ম্যান পাওয়ার আছে কিনা? আপনি ধন্যবাদ। প্রথমে আমার বলতে হয় যে আমাদের গত বছর একটা ঢাকা অ্যাপের সামিট হয়েছিল, সেখানে অনেকগুলো আমাদের অপরচুনিটি চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছিল, যে $50 বিলিয়ন পৌঁছাতে হলে কি কি ব্যারিয়ার আমাদের আছে। তার মধ্যে অবশ্যই এটা অবকাঠামোগত উন্নয়ন আমাদের করতে হবে, গ্যাস বিদ্যুতের ফ্লো বাড়াতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে। হ্যাঁ, তো সেখানে এগুলো বাড়াতেই হবে। তার পাশাপাশি স্কিল ট্রেনিং এর জন্য অবশ্যই আমাদের একটা করতে হবে। কেননা দেখেন, আমাদের বিজিএমইর মাধ্যমে আমাদের 15-16টা স্কিল ট্রেনিং সেন্টার আছে, যে একেবারে অপ্রতুল, সেটা আমাদের ব্যবস্থাপনায়। আমি বলবো সরকারের প্রায় 75টা ট্রেনিং সেন্টার পড়ে থাকে, যেখানে মাসে কোটি কোটি টাকা বেতন দেওয়া হয় আনইউটিলাইজড। তো সেগুলো যদি সংযুক্ত করা হয়, সত্যিকারে যদি ট্রেনিং দেওয়া হয়, আমি ভিয়েতনামে দেখলাম যে সেখানে কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে লোক আসলে অ্যাটলিস্ট বেসিক আইডিয়াটা তারা নিয়ে আসে, স্কুলিং আছে সেখানে। আচ্ছা। আমাদের দেশে কিন্তু এগুলো কোনো সিস্টেম নেই। তো অনেকেই বলে বিজিএমই কি করে, আর বিজিএমই তো সবকিছু করতে পারবে না। কেন, আমি কর্মসংস্থানে করতে পারবো, আমি আমার দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে পারবো, কিন্তু যে সাপোর্ট যেগুলো লাগবে গভর্নমেন্টের সাপোর্ট তারা বিজিএমই করতে পারবে না। এই স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা তো কাজ করছি, পাশাপাশি এটা সবাইকে এগিয়ে আসতে হবে, গভর্নমেন্ট সরকারকে এগিয়ে আসতে হবে। তারা দেখবেন যারা আমরা প্রতি বছর দেখবেন ন্যূনতম মজুরি নিয়ে একটা ঝামেলা পোহাইতে হয়। স্কিল ট্রেনিং অ্যাটলিস্ট সেমি স্কিল যদি হয়ে আসে, তার বেতনও বাড়বে, আমার প্রোডাক্টিভিটিও বাড়বে। স্কিল ট্রেনিং যেন কোনো বিকল্প নেই, এটা কাজ করতেই হবে। এখানে একটু অ্যাড করি যে স্কিল ট্রেনিং এ একসময় আমরা যে বিদেশে শ্রমশক্তি পাঠাই, সেখানে কিন্তু এখনো পর্যন্ত আনস্কিলড লোকই বেশি পাঠায়। কিন্তু গত কয়েক বছরে যেটা হয়েছে, একটা ট্রেন্ড যে বাইরে যাতে লোকজন একটু ট্রেনিং নিয়ে যে একটু বেটার কাজ করতে পারে এবং বেশি ইনকাম করতে পারে, সেটা কিন্তু সরকার একটা মনোযোগ দিয়েছেন। ফলে সরকারি ট্রেনিং সেন্টারগুলোতে কিন্তু এখন ওই যে কাঠের কাজ, পানির কাজ, মিস্ত্রির কাজ, এই ধরনের কাজগুলোর কিছু ট্রেনিং দেওয়া হয়। সেইখানে যদি আসলে, সেখানে কিন্তু সেলাইয়েরও শিক্ষা আছে, কিন্তু ট্রেডিশনাল সেলাইটা, জামা কাপড় জাস্ট টেইলরিং করা, সেখানে যদি একটা গ্রুপকে যারা গার্মেন্টস এর জবটাকে সামনে রাখছে, কারণ এখন কিন্তু গার্মেন্টস এর জবটার আনস্কিল লোকের জব না, বিশেষ করে হাইটেক যেসব মেশিন আসছে, সেই ট্রেনিং সেন্টারে যদি ওই সেলাই যেটা অলরেডি আছে, ওইখানে হয়তো কিছু ট্রেনার যোগ করতে হবে, অথবা যে ট্রেনার এখন আছেন তাকে একটু অন্যভাবে ট্রেনিং দিয়ে নিতে হবে। আমি বলতে চাই যে ওই ইনফ্রাস্ট্রাকচারটাই কিন্তু ব্যবহার করতে পারে সরকার, যেটা অলরেডি আছে। সেইখানে যদি শুধু বিদেশে পাঠানোর জন্য যে সাকসেসটা আমাদের হয়েছে, আমরা যে ট্রেনিং দিয়ে পাঠানোতে অনেক স্কিলড ম্যান পাওয়ার এখন যায় বা সেমি স্কিলড, সেইখানে আমরা শুধু গার্মেন্টস না, গার্মেন্টস, লেদার, এই ধরনের যে শিল্পগুলো আছে রপ্তানিমুখী, সেখানের জন্য যাতে আমরা স্কিলড ম্যান পাওয়ার সাপ্লাই করতে পারে, আমার মনে হয় ওই কারিকুলামে এবং ট্রেনিংয়ে ওই পরিবর্তন। শুধু সেলাই বলে ট্রেডিশনাল সেলাই না, সেলাই মানে আধুনিক, আমার পোশাক শিল্পকে সামনে রেখে সেলাই, আমার চামড়াজাত পণ্যকে তৈরি করার মতো সামনে রেখে সেই স্কিল, আমার জুট প্রোডাক্ট তৈরির জন্য, মানে শুধু জুটে তো আসলে ভ্যালু এডিশন বা টাকা বেশি ইনকাম হয় না, যেটা হয় জুট প্রোডাক্টে হয়। এবং জুট প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু দেখবেন যে ওখানে বারবার বলা হয় যে আমরা যে ডিজাইনগুলো দিতে চাই, এটা তৈরি করার স্কিল মানুষ পাওয়া যায় না। এবং আপনি দেখবেন যে জুট প্রডিউসিং এরিয়াতে জুট প্রোডাক্ট কিন্তু আমাদের একটা রপ্তানির বড় উৎস হতে পারে। জুট প্রডিউসিং, যে ফরিদপুর, গোপালগঞ্জ, এইসব এলাকার আমি একটা কাজে গ্রামের লোকজনের সাথে কথা বলার সুযোগ হয়েছে, এবং ওখানে অনেকে জুট গ্রোয়ার যারা বা প্রডিউস করে, ওখানে অনেকেই চাচ্ছেন যে তারা
ট্রেনিং দিয়ে ওই যে জুট প্রোডাক্ট তৈরি করতে, কিন্তু মুশকিলটা হচ্ছে যে ওই ট্রেনিং ফ্যাসিলিটিগুলো খুব অপ্রতুল। ওটা যদি দেয়া যায়, আচ্ছা। কারণ জুট কিন্তু সারা বছর প্রডিউস করে না, বিশেষ করে ওই এলাকার মহিলারা তারা শুধুমাত্র বছরের একটা সময় যে পাটের আঁশ ছাড়ায়, এটাই বাকি সময়গুলো কিন্তু ওনাদের কোনো কাজ থাকে না। ওই সময়টাতে যদি ট্রেনিং দিয়ে এই পাটজাত পণ্য তৈরির জন্য তাদেরকে বিশেষ ট্রেনিং দেওয়া যায়, তাহলে আমাদের কিন্তু রপ্তানি খাতে একটা বড় একটা আয়ের উৎস হতে পারে। জনাব আজিম, আপনি যে কথাটা বললেন, যে প্রস্তাবটা দিলেন, এটা কি আপনাদের বিজেপি ফোরাম থেকে সরকারের কাছে কখনো আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছেন কিনা? আমরা কাজ করছি, সরকারের সঙ্গে সরকার কাজ করছে। জি। কাজ একেবারে করছে না এমন না, কিন্তু সেটা আরো গতি বাড়াতে হবে এবং আরো অনেকগুলো ট্রেনিং সেন্টার করতে হবে। আমরা সরকারি যে ট্রেনিং সেন্টারকে ইনফ্রাস্ট্রাকচার আপনারা ব্যবহার করতে চান বা তাদেরকে একটু উন্নয়ন দরকার, আপনাদের সাথে সম্পৃক্ত করতে চান, এই প্রস্তাব আসলে দিয়েছেন কিনা? অলরেডি আমাদের তাদের মন্ত্রণালয়কে আমরা জানিয়েছি জি। এবং তারপরে প্রেক্ষিতে কিছু কিছু ট্রেনিং সেন্টারে তারা শুরু করেছে কাজ, কিন্তু এটা ব্যাপক আকারে করতে হবে। কেননা আমাদের এখানে যেখানে এত বড় একটা কর্মসংস্থান, এত বড় একটা সেক্টর, সেখানে এই ছোটখাটো লোক দেখা মাত্র দেখানো এইসব করে লাভ নেই। একেবারে এক্স্যাক্টলি যেটা আমার প্রয়োজন, কাজের জন্যই কাজ করতে হবে। বিশ্ব ব্যাংকের কিন্তু একটা প্রজেক্ট আছে, নারী প্রজেক্ট, যে প্রজেক্টটা বেশ সাকসেসফুল হয়েছে, যেটা একটা মডেল প্রজেক্ট, যে উত্তরবঙ্গের যেসব মানে খরা পীড়িত এলাকা যেগুলো, সেখান থেকে মেয়েদেরকে তারা ট্রেনিং দিয়ে ঢাকায় এনে আবার হোস্টেলে 3 মাস রেখে তারা যতদিন পর্যন্ত চাকরি না পান সেই সময় পর্যন্ত সাপোর্ট দিয়ে একটা ব্যাপক সাকসেস কিন্তু দেখা গেছে। যদিও এটা বেশ কস্টলি হয়েছে তাদের জন্য, কিন্তু এটা একটা উদাহরণ তৈরি হয়েছে যেটা সম্ভব। তো ওইভাবেই ওইসব এলাকায় যেসব যুব উন্নয়ন অধিদপ্তরের আন্ডারে যেসব ট্রেনিং সেন্টারগুলো আছে বা উপজেলা পর্যায়ে বিভিন্ন রকম যে ফ্যাসিলিটিসগুলো আছে, সেইখানের একটা উইং কিন্তু আমাদের শিল্প খাতকে লিঙ্ক করে হতে পারে, যে আমাদের দেশীয় শিল্পে যে ধরনের চাহিদা আছে তাদের জন্য আমি, এবং অবভিয়াসলি আমার তো 3টা-4টা খাত মিলেই 95% আমার শিল্প, নতুন যোগ হয়েছে অ্যাগ্রো প্রসেসিং, যদিও 1% তার কন্ট্রিবিউশন। তো এইগুলো যদি নেওয়া যায় তাহলে দেখা যাবে যে আমি কিন্তু শিল্পক্ষেত্রে ডাইভার্সিফিকেশনও হবে, ওনাদের প্রয়োজনও মিটবে, এবং নতুন নতুন খাতের জন্য আমরা স্কিলড ম্যান পাওয়ার দিতে আমরা জি আজিম, আপনি আমি এই স্কিলের সঙ্গে একটা জিনিস যোগ করতে চাই, যে আমাদের বিনিয়োগ কিন্তু বাড়ছে না। এটা খুব দুঃখজনক ব্যাপার। কারণ আমরা যখন যাই কোনো মন্ত্রণালয়ে কথাবার্তা বলি, বলে আমাদের গ্যাসে শেষ হয়ে যাচ্ছে। তো শেষ হওয়ার ব্যাপার না, সেখানে এক্সপ্লোর করতে হবে। আর গ্যাস এক্সপ্লোর করতে হলে আমাদের দেশে কিন্তু এক্সপ্লোরিং রেট, স্ট্যাকিং রেট 3:1, সারা পৃথিবীতে 7:1। আমাদের এত ভালো স্ট্যাকিং রেট। তা আমি জানি না যে মন্ত্রণালয় যারা আছে এবং তাদের অধীনস্থ যারা আছে, এক্সপ্লোরে তারা যায় না কেন? আমরা কি শিল্প বন্ধ করে দিব? আমরা কি 2 বছর পরে আমরা বন্ধ করে এনার্জি নিশ্চয়তা দিতে হবে। যদি গ্যাস শেষ হয়ে যায় তাহলে আমাদের কয়লা আছে মাটির নিচে, সেটা আমরা ব্যবহার করতে পারি, কিছু বের করতেই হবে। এবং এনার্জি সিকিউরিটি নিশ্চয়তা দিতে না পারলে আসলে শিল্পায়ন সম্ভব নয়। ডক্টর নাজরিন, আমি আপনার কাছে একটু অন্য বিষয়ে যেতে চাচ্ছিলাম, যে গার্মেন্টস ছাড়াও আমরা যেসব আমাদের সাব সেক্টর আছে, আপনি যদি বলেন, আপনি ফুটওয়্যার কথা বলছিলেন, লেদার সেক্টর কথা বলছিলেন, আমাদের ফ্রোজেন ফিশ ফুড আছে, সেগুলো এগুলো কি অবস্থা? আমরা কি সেগুলোতে আমরা কি ধরনের ভালো করতে পারি? আমরা ইতিমধ্যে কিছু আলাপ করেছি, সেটা হচ্ছে লেদারের যে ট্রেডিশনালি যে লেদার সেক্টরটা, অর্থাৎ আমাদের চামড়া উৎপাদন, সেখানে আমরা আসলে পিছিয়ে যাইনি, অগ্রগতিটা খুব ধীর, প্রবৃত্তিটা গার্মেন্টসটা যেভাবে উঠেছে চামড়ার কিন্তু সেভাবে উঠেনি। কিন্তু যেখানে আমার ব্যাপক অগ্রগতি হয়েছে সেটা হচ্ছে ফুটওয়্যার, চামড়াজাত ফুটওয়্যার, প্লাস্টিক ফুটওয়্যার, অর্থাৎ জুতা শিল্প সেখানে। এবং এটার একটা শুধু যে রপ্তানিতে বেড়েছে তা না, দেশে যেটা আমদানি বিকল্প হিসেবে, কারণ আমাদের কিন্তু এখন দেশে প্রচুর দেশীয় জুতার এবং মানসম্পন্ন দেশীয় জুতার প্রসার ব্যাপকভাবে হয়েছে, বেশ কিছু ব্র্যান্ড তৈরি হয়েছে। এটা আমাদের জন্য বেশ একটা ইতিবাচক জায়গা ফুটওয়্যারটা। আমরা জাহাজ নির্মাণ শিল্প সেটা কিন্তু শুরু হয়ে এখন কিন্তু এটা একটু সমস্যার মধ্যে আছে, কোয়ালিটির মেনটেন করার বিষয় আছে, সরকারের কাছ থেকে ঋণ সহায়তার ব্যাপার আছে। এই জায়গাটাতে এটা কিন্তু আমাদের একটা থ্রাস্ট সেক্টর, মনোযোগ দিতে হবে। আইটি সেক্টর, আমাদের আইটি সেক্টরের কথা সম্প্রতি কোনো একটা দেশে আমেরিকার প্রেসিডেন্ট ওবামা গিয়ে আফ্রিকার কোনো একটা দেশে, ওখানে বাংলাদেশের আইটি সেক্টরের ব্যাপক প্রশংসা করেছেন, আমি মিডিয়াতে পড়েছি। তার মধ্যে উনি এটাকে বলেছেন যে বাংলাদেশ এটা উদাহরণ অন্যদের জন্য। তার মানে আমার আইটি সেক্টর কিন্তু খুব প্রমিজিং, এবং পাশের দেশে আমরা জানি যে ভারত কিভাবে এই সেক্টরকে কাজে লাগিয়ে একটা ব্যাপক, এটাও কিন্তু সার্ভিস এক্সপোর্টও কিন্তু এক্সপোর্ট। আমার সে শুধু যে মার্চেন্ডাইজ এক্সপোর্ট হতে হবে, গুডস এক্সপোর্ট হতে হবে তা না, আমরা কিন্তু এক্সপোর্ট, আমার বৈদেশিক মুদ্রা আনতে গেলে কিন্তু আমি সার্ভিস সেক্টরের এক্সপোর্টের দিকে আমার মনোযোগ দিতে হবে, এবং সেক্ষেত্রে সফটওয়্যার, আইসিটি এগুলো তো প্রমিজিং। ধন্যবাদ।
শেষ করতে হচ্ছে। আজকে আমাদের সময় স্বল্পতার জন্য ডক্টর নাজনীন আপনাকে ধন্যবাদ, জনাব শহীদুল আজিম আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে ধন্যবাদ। নিশ্চয়ই আপনার সাথে। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।